তারপর ভাই আমার গায়ের লোম টোম সব দাঁড়ায় গেছে, এটা কি ভাই সম্ভব? তো বাপের বেটা অনেক ঝামেলা সমাধান করে ফেলছে ডক্টর ইউনূস। পর্দার অন্তরালে নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং ইউনূস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইটস ভেরি মাচ পজিটিভ। ইতিমধ্যেই ওসমান হাদির হত্যাকারী সে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যেই কারণে সেই স্বীকারোক্তি এবং এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে ওসমান হাদির খুনিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। অতি শীঘ্রই এবার ফাঁসি হতে যাচ্ছে ওসমান হাদির খুনির। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনার সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার। তারা কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্ত মাফিয়া ডনের কথা বলছি। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ দেখেছি, আমরা হিটলারের পতন দেখেছি, সাদ্দাম হোসেনের ফাঁসি দেখেছি। এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে চেকমেট দিয়ে দিল। অবশেষে সেই সত্যটা সামনে চলে এসেছে যা এতদিন লুকিয়ে রাখা ছিল। ও কাকু কাউরে যে ডরায় না, কাকুরে চ্যালেঞ্জ দিও না, দিছে চ্যালেঞ্জ। তো হইছে কি যে ইট মারলে তো পাটকেল না, ইট ভাটার পুরো ইট খাইতে হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ক্রমিক পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোনো না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। কেকেআরের মালিক শাহরুখ খান অনিচ্ছা সত্ত্বেও মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দেন এবং মুস্তাফিজ বিষয়ক সমস্ত পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। দর্শক, মাত্র কিছুদিন আগে মুস্তাফিজকে প্রায় 9 কোটি রুপি দিয়ে এই কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল এবং তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে উগ্র হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না, এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মুস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুঁড়ে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই ছিল বিচ্ছিন্নভাবে উগ্র হিন্দুত্ববাদীদের আসলে একটা উস্কানি। কিন্তু এই উস্কানিতে পা দিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা নির্দেশ দিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে এবং অন্য খেলোয়াড় নিতে হবে। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনার সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার, তারা এই সন্ধ্যাবেলায় জরুরি বৈঠকে বসলো এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের পর বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল। তিনি একটু আগে ফেসবুকে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন। কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে গোলামির দিন শেষ। আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শুনাই। আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আবার পড়ি, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না, বাংলাদেশ নিরাপদ মনে করে না, কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে, সেখানে পুরো ক্রিকেট টিমের নিরাপত্তাটা কোথায়? সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। যেই খেলাগুলো হওয়ার কথা ভারতে বাংলাদেশের সঙ্গে, ওগুলোতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশের মাটি থেকে আইপিএল এর কোনো খেলার সম্প্রচার না হয়, কেউ দেখতে না পারে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে
অবমাননা মেনে নিব না, গোলামির দিন শেষ। এর স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ। আমি এটাই বলেছি একটু আগে একটা ভিডিওতে যে এই সমস্ত ওই যে নেকু পশু মুনু ওগুলো করলে আর চলবে না। আমার প্রতিবেশী আমাকে এই গত 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমিও চুপ করে থাকবো? ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। আমরা শান্তি চাই, আমরা ভারতের সঙ্গে সহাবস্থান চাই, কিন্তু ভাইরে ওদেরও চাইতে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, বিনিময়ে আমি ভালো ব্যবহার প্রত্যাশাও করি, তাই না? কিন্তু সেটা কোথায়? আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নেওয়া ছিল। অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে, এবং কিছু আওয়ামী লীগের লোক আছে, আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি জানি। ওরা বাংলাদেশের প্রতি ওরা খুশি হয়। যেমন মোস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আওয়ামী লীগের মনে খুশির বন্যা। তারা আরো ব্যাখ্যা করতেছে যে সৈজন ইউনুস দায়ী, এই দায়ী সেই দায়ী। দীপুচন্দ্র দাস মারা গেছে, এরকম তো আগেও তো করছে, তাই না? এটা তো নতুন না। বাংলাদেশে এরকম হয়, ভারতেরও বেশি হয়। ভারতে এই গত মনে হয় 1 মাসের ভিতর 8-10 জন মুসলমানকে মারছে পিঠে ভারতে। সেই ভারত আমাদের এখানে দীপুচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো? আর আমাদের বাংলাদেশে তো ভারতীয় দূতাবাসের সামনে আসতে পারে না, কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ হাইকমিশনকে আক্রমণ করার জন্য, বারবার হুমকি দিয়েছে, যা খুশি তা করেছে, এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। এবং তখনই আমি বুঝেছি যে এটা আসলে ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে। এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন কিন্তু এই বিজেপি নেতারা, এই আরএসএস নেতারা, এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো কথা, 9 কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না, কিন্তু এর ফলাফল কি ভালো? এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্য বা সম্প্রচার বাতিল করবে, এতে একটি সঠিক পদক্ষেপ এবং এতে ভারত ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার, যে সফট প্লে গেম, যে শক্তি, যে মোরলগিরি, এটা কোথায় যাবে? যখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে খেলবে না, তখন ভারতের এই শক্তি কোথায় যাবে? ভারত কি সেদিক চিন্তা করেছে? ভারতের সেই চিন্তা নাই। ভারতের মাথায় হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা, এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে। বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না, গোলামির দিন শেষ। শেখ হাসিনার আমলে একের পর এক ভুয়া নির্বাচন, শেখ হাসিনার আমলে গণহত্যা, আলেমদেরকে নির্যাতন, বিরোধী দলকে গুম খুন নির্যাতন, সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি, তাদের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে যে আমাদের এই 15 বছর ধরে আমাদের এই সাজানো সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার, ভারতের পরে বাংলাদেশের প্রসার, এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিকভাবে তারপর আস্তে আস্তে আধিপত্যবাদের মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমাদের চিন্তা ভাবনা, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না, এই বাংলাদেশকে আমরা চাই না। এইভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ ইত্যাদি নিচ্ছে। তবে আমাদেরও দোষ আছে, কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছরও খাদ্যের সংসম্পূর্ণ হতে পারিনি। এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয়, যেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু দর্শক, আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে এবং এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এটা দুটো প্রকার হবে, একটা হবে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবো, দ্বিতীয় হচ্ছে যে ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না। আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে। পর্দার অন্তরালে জামাত বিএনপিকে ঐক্যবদ্ধ করে প্রফেসর ইউনূস বিরল ঘটনা ঘটাচ্ছেন। তবে কিভাবে ঐক্যবদ্ধ করছেন কি, এগুলো বলেছি কয়েকটা আলোচনা, এটা রিপিট করবো না, জাস্ট কয়েক সেকেন্ড একটু বলে দিই। ইউনূস মনে করছেন যে বিএনপি জামাত এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাদের মধ্যে যদি ডিভিশন থাকে, দেশ কাঙ্ক্ষিত জায়গায় যাবে না, সিঙ্গাপুর তাইওয়ান হবে না, দক্ষিণ কোরিয়া হবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, এই দুর্নীতি, অব্যবস্থাপনা, হানাহানি, হিংসা, বিদ্বেষ, লাশের রাজনীতি চলতেই থাকবে, এবং নির্বাচনের পরেই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে বাংলাদেশের রাজনীতি চলে আসবে। অতএব এই সমস্যার সমাধান একটাই, বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ইউনূসের এই নির্দেশনা অনুযায়ী আমির জামাতের থিওরি হচ্ছে যে জাতীয় সরকার গঠন করতে হবে। যেহেতু বিএনপি জামাত জোট করবে, সমঝোতা করবে, এটা তো বাস্তব কথা না এখন, কিন্তু যারাই জিতুক সমান মানে একদম ভাগ করে দেশ চালাবে, বিরোধী দল বলতে কার্যত কিছু থাকবে না, সবাই আমরা এক। 5 বছরের জন্য এই স্থিতিশীলতাটা জামাত চায়। ইউনূস এইভাবে ঐক্যবদ্ধ করতে নানান ভূমিকা রাখছে। এখন এই জায়গার আর একটা ম্যানিফেস্টেশন নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মতো ঘটনা কিন্তু অনেক কিছু ঘটতেছিল, অনেক ঝামেলা ছিল। এই অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন ডক্টর ইউনূস। যেমন দেখেন, জামাত ইসলামীর মহাসমাবেশের কথা ছিল 3 তারিখ, আমি এই আলোচনা করছি 3 তারিখই। চরমনায়ের মহাসমাবেশের কথা ছিল 9 তারিখ। এখন খবর হচ্ছে যে জামাতের সমাবেশ হচ্ছে না, চরমনাইতে হচ্ছে না। বিএনপিও মহাসমাবেশ করার প্ল্যান ছিল, তারাও আর করছে না, তাদের তারেক রহমান খালেদা জিয়া জানা দাও ওইটাই। এখন দেখেন, নির্বাচনের আগে যেসব ইস্যুতে জামাত, চরমনাই বা বিএনপির মহাসমাবেশ করার কথা ছিল, ওই সব ইস্যুতে মহাসমাবেশ করা এটা নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা বিষয়। কিভাবে? বিষয় হচ্ছে এইভাবে যে নির্বাচনের সময় নির্বাচনী জনসভা,
কিন্তু এই দাবিতে সেই দাবিতে মহাসমাবেশ, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ, এটা নির্বাচন স্পিড পরিপন্থী। যদি ওসমান হাদি হত্যার বিচারের দাবি, এটা এট এনি কস্ট করতে হবে। কিন্তু এগুলো নিয়ে মহাসমাবেশ করতে গেলে সরকারের উপর যে চাপ পড়ে, তাতে নির্বাচন সরকার কিভাবে করবে? পর্দার অন্তরালে ইউনূস বিএনপি, জামাত চরমনাই থেকে শুরু করে জামাত এনসিপি, আরেকটা কথা বলিয়ে ফেলে, জামাত এনসিপি যে জোট, এটা কি শুধু জামাতের অর্জন বা এনসিপির অর্জন? না, ইউনূস সরকারের মধ্যে যারা এনসিপির শুভাকাঙ্ক্ষী অথবা সরকার থেকেও যারা এনসিপি কে পরামর্শ দেন, তারা বলেছে যে বাবারা তোমরা জামাতের সাথে জোট করে যাও। কারণ কি, একটা স্থিতিশীল বাংলাদেশে আমরা উপহার দিতে চাই, যে বাংলাদেশে ডিভিশন থাকবে না, একটা ব্যালেন্স থাকবে, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। ব্যালেন্স অফ পাওয়ার থাকলে কেউ কারোর উপর নির্যাতন করতে যায় না, কারণ একটা দিলে আরেকটা খাওয়া যাবে। নির্যাতন করে কখন? যখন আমি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।